গত 21শে আগস্ট আসলে আমাদের নগদের প্রশাসক নিয়োগের যে সিদ্ধান্তটা হয়, বাংলাদেশ ব্যাংক নেয়, সেটা কিন্তু আমি না, শুধু আমার আমার নির্দেশে পুরো নগদ পরিবার স্বাগত জানায় তারা যখন 21 তারিখ আসে। বাট প্রবলেমটা শুরু হয় আসলে 22 তারিখে। 22 তারিখে আপনি দেখবেন আমাদের নতুন গভর্নর যে আহসান এস মঞ্জুর, উনি যখন প্রেস ব্রিফিং করলেন, উনি মনে হয় জাস্ট প্রেস ব্রিফিং যদি আপনি একটু ডিটেলস দেখেন, ওনার 25 মিনিটের প্রায় প্রেস ব্রিফিংটা আছে। তো ওইটার মধ্যে মানে যতভাবে নগদকে ছোট করা যায় এবং আমার কম্পিটিশনকে যতভাবে বড় করা যায় সেভাবে কথা বলছিল, এবং এমন ভাবে কথা বলছিল যে নগদ আসলে মানে একদম মানে শেষ হয়ে গেছে। 9 কোটি যেখানে গ্রাহক, সেই গ্রাহক ট্রানজেকশন করছে সে। আর দেশে উনিই বলতেছে যে 12টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে বিভিন্ন গ্রুপ। সেই সব ব্যাংকের ব্যাপারে তার কথা নাই, সে শুধু নগদ দিয়েই কথা বলছে। এবং আমি পরে যখন জিনিসটাকে একটু ডিটেলসে ডিগ ডাউন করলাম, দেখলাম যে আসলে উনি তো আসলে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, আর ব্র্যাক ব্যাংক হচ্ছে আমার কম্পিটিশনের মেন মালিক। সো এখন যেটা বুঝতে পারছি এই কয়েকদিনে, যে আসলে এই যে প্রশাসকরা আসলো, এসে 10 দিন, 10 জন টিম মেম্বার প্রায় 30 দিন যাবত, 1 মাস যাবত আসলে কাজ করছে, নগদের ভিতরে কিন্তু একটা কারো কোনো ফল্ট ধরতে পারেনি। এবং নগদ নিয়ে যে তারা যে করছে, যে তারা কিন্তু নগদকে এতদিন চালায়নি, ব্যবসার যাতা অবস্থা। এবং এই 1 মাসে প্রায় 33% মার্কেট শেয়ার আমি লুজ করেছি। বাট তারা শুধু ইনভেস্টিগেশনই করছে, সব কাগজপত্র দেখছে, সিস্টেম দেখছে, বাট আনফর্চুনেটলি তারা একটা কারো কোনো প্রবলেম বের করতে পারেনি। বাট এই প্রেশারটা আমি যখন প্রশাসকের সাথে কথা বললাম, যে প্রেশার, প্রশাসক সাহেব একদম নিজে বললেন যে ভাই, আমি চাকরি করতে আসছি, আমি অর্ডার পালন করছি, আপনি উপরে কথা বলেন। পরে বের করতে পারলাম যে আসলে মেইন যে জিনিস, সেটা হচ্ছে যে এই গভর্নর সাহেব আহসান এস মঞ্জুর, যিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, এবং আপনি যদি দেখেন এখন বাংলাদেশ ব্যাংকের যে সিচুয়েশন, রুমি আলীকে নিয়ে এসেছে যে এক্স চেয়ারম্যান অফ ব্র্যাক ব্যাংক, বর্তমানে চেয়ারম্যান অফ ব্র্যাক ব্যাংক, সেও বাংলাদেশ ব্যাংকের পোস্টে এসেছে। সো পুরোটা আসলে একটা ব্র্যাক ব্যাংকের সিন্ডিকেট হয়ে গেছে এই বাংলাদেশ ব্যাংকটা। এবং ব্র্যাক ব্যাংকের ওনাকে মনে হয় একটা এজেন্টই দিয়েছে যে নগদকে যেমনি হোক মেরে ফেলতে হবে। সো এবং এই প্রশাসকরাও সেই স্টাইলই কাজ করছে। কারণ 1 মাসে 33% মার্কেট রেভিনিউ ফল করানো কিন্তু মুখের কথা না। ইভেন কোভিডের সময় এই সিচুয়েশন আসেনি, উনি উনি এই 10 জন লোক আসার পর যা সিচুয়েশন করেছে। সো আমি আনফর্চুনেটলি মানে বলতে যাচ্ছি যে এইটা আসলে নগদের প্রতি, এবং নগদের যেই টিম মেম্বার আছে প্রায় 861 জন, ফুল টাইম এমপ্লয়ি আছে 5,000-এর উপরে, পার্ট টাইম এমপ্লয়ি আছে প্রায় 10,000 পরিবারের, মানে ভাগ্য এটার উপর ডিপেন্ড করছে। সো এই 10,000 পরিবার নিয়ে কিন্তু এই ব্র্যাক ব্যাংকের এজেন্ডা বাস্তবায়নকারী আসান এজ মঞ্জুর কিন্তু খেলছেন। বাট কেন খেলছেন, মানে আমরা সবাই বুঝতে পারি, যাতে বাংলাদেশে যদি নগদ বন্ধ হয়ে যায় তাহলে একটাই এমএফএস থাকবে, সে 1,020 টাকা করে যেমন চার্জ করতো সেভাবেই চার্জ করে যাবে, এবং তারই মার্কেট শেয়ার থাকবে। তখন আর কোনো কম্পিটিশন থাকবে না, কারণ এর আগেও 17টা এমএফএস এসছে, সবগুলি ফেল করেছে। সো একমাত্র নগদই পেরেছে, এবং নগদকে মারার জন্যই আসলে এই পরিকল্পনা। আপনি দেখেন এক একটা পরিবার নাকি এক একটা ব্যাংক থেকে হাজার হাজার 90,000 কোটি টাকা, 45,000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। ওখানে প্রশাসক নেই, নগদে প্রশাসক বসিয়েছে ওখানে। আপনি দেখেন এখন প্রশাসক যেহেতু কিছু পাইনি, তারা ফরেন্সিক আনতে চেয়েছে। আমি ফরেন্সিকের কথাও বলেছি যে বাংলাদেশে কোনো কোম্পানিতে ফরেন্সিক হয়নি, আর নগদে ফরেন্সিক তারা করতে চেয়েছে, আমি সেটাকেও স্বাগত জানাই। বাট আমার একটা শর্ত, কারণ এখানে 9 কোটি মানুষের আমাদের কাস্টমার, 10,000 পরিবার জীবিকা এখানে। সো এখানে আপনি ব্র্যাক ব্যাংকের কোনো দালাল দিয়ে যদি আপনি এই ফরেন্সিক করান তাহলে হবে না। আপনি ফরেন্সিক করান বিশ্বের যে বিগ ফোর আছে, বিগ ফোর থেকে নেন, টাকা লাগলে দরকার হলে নগদ টাকা দিবে, কোনো সমস্যা নেই তাদের পেমেন্ট। বাট বিগ ফোর দিয়ে করাতে হবে। আপনি ওই ব্র্যাক ব্যাংকের কোনো দালাল ফরেন্সিক কোম্পানি দিয়ে করলে এটা আমরা মানবো না, জনগণও মানবে না, এবং এটা কেউ মেনে নিবে না। মানে সারা পৃথিবীতে 4টা বিগ ফোর আছে, বিগ ফোর, হ্যাঁ। ডেলোয়েট, পিডাব্লিউসি, ইএনওয়াই, বিডিও, এরকম। সো এইরকম কোম্পানি দিয়ে করান। বাংলাদেশে 3 জনের প্রেজেন্স আছে, ডেলোয়েট আছে, পিডাব্লিউসি আছে, ইএনওয়াই, 3 জনের বাংলাদেশে অফিস আছে, ওদের দিয়ে করান, আমার কোনো সমস্যা নেই। আপনাকে কিন্তু গভর্নর সরকার বসিয়েছে, ব্র্যাক ব্যাংক কিন্তু আপনাকে গভর্নর বানায়নি। সো আপনি ব্র্যাক ব্যাংকের হয়তো আপনার জীবিকা নির্ভর হয় ব্র্যাক ব্যাংক দিয়ে, সো এই কারণে হয়তো আপনি মানে ব্র্যাক ব্যাংকের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন, বাট এইটাতে আসলে দেশের মানুষের ক্ষতি হবে। আর আমাদের ডক্টর ইউনূস স্যার এই দায়িত্ব নিয়েছে, তো এই সময় সবার সাহায্য করতে হবে। কারণ একটা ভাঙা সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি আমরা সবাই আরো অস্থিরতা ক্রিয়েট করি,
তাহলে কিন্তু মানে উনি আসলে যে উদ্দেশ্য নিয়ে এসছে সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারবে না। সো ফাইন্যান্সিয়াল সেক্টরটা অনেক ইম্পর্টেন্ট। আর আমি ফরেন্সিক তদন্ত নিয়ে কোনো সমস্যা নেই, বাট আমি অফিসিয়ালি আমি এই আসানিস মঞ্জুরের ব্যাপারে আমাদের অবজেকশন আছে। উনি আসলে যত কিছুই করেন সেটা আসলে নগদকে মারার জন্যই করবেন, এবং এটার জন্য আমরা কোর্টে যাব। এবং যদি লোকাল কোর্টেও আমরা মানে কোনো হেল্প না পাই, আমরা ফরেন কোর্টে যাচ্ছি। আমরা এম্বাসিতে কথা বলেছি, কারণ আমাদের ফরেন ইনভেস্টর আছে, এবং আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব। এবং এইটা আসলে আমরা মানে অন্যান্য মানুষের মধ্যে ছেড়ে দিব না, কারণ অন্যান্য মানুষ মানে ব্যাংক ছেড়ে পালিয়ে গিয়েছে কারণ তারা চুরি করেছে। নগদে কেউ কোনো কিছু চুরি করে নাই, সো নগদের এখান থেকে কেউ পালিয়ে যাবে না। এবং ন- শেষ পর্যন্ত ফাইট করে যাব, কারণ এখানে 10,000 পরিবারের ভাগ্য জড়িত। এই যে এখানে যে বলা হচ্ছে নগদ থেকে টাকা সরানোর আসলে অপশন নেই এই কারণে, কারণ নগদ কোনো সময় দেশের বাইরে টাকা পাঠানোর কোনো সিস্টেমই নেই। ব্যাংকের মধ্যে আমরা এলসি করতে পারি না বা টিডি করতে পারি না, শুধু রেমিটেন্স ঢুকে। আর এদিকে হচ্ছে নগদের টোটাল পোর্টফোলিওতে 1,000 কোটি টাকার নিচে। সো এইটা নিয়েই কেন এত মাথা ব্যথা? এবং যদি সরানো হইতো তাহলে এই 30 দিন যাবত 10 জন এক্সপার্ট, এর মধ্যে আইটি এক্সপার্ট ছিল মানে 4 জন, তন্ন তন্ন করে খুঁজেছে। মানে আমার ছেলেদের 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাসায় যেতে পারে নাই। মানে সিস্টেমকে যতভাবে চেক করা যায় চেক করেছে, কই 1 টাকার তো ডিফারেন্স পায়নি। তাহলে এই রিউমারটা কে ছড়াচ্ছে? সেই ব্র্যাক ব্যাংকের গ্রুপটাই রিউমারটা ছড়াচ্ছে। কারণ আবার বলছে যে এইটার মধ্যে মালিকানার মধ্যে আগের গভর্নমেন্টের লোক আছে। আরে ভাই, মালিকানা যদি আগের গভর্নমেন্টের লোক থাকে, আপনি জয়েন্ট স্টকে যান, জয়েন্ট স্টকে গিয়ে 5 মিনিটে আপনি কাগজ বের করতে পারবেন। কে মালিক, কোথায় মালিক, কার নাম কি, বাবার নাম কি, সব ডিটেলস আছে। এটা তো লুকাচুরির কিছু নাই। এটা তো এমন না যে আপনি জয়েন্ট স্টকে গেলে আপনাকে কাগজ দিবে না। যখন হচ্ছে 5 মিনিটে, এখন সব ডিজিটাল, ঠিক দিলে বেরোয় যাচ্ছে। সো এই যে যে রিউমার বা কনফিউশন, এই গুজবগুলি ছড়াচ্ছে, এই গুজবগুলি ছড়াচ্ছে ব্র্যাক ব্যাংকের ওই একটা গ্রুপ। এবং ব্র্যাক ব্যাংক আসলে এই গভর্নর দিয়ে নগদকে মেরে ফেলার চেষ্টা করতেছে, যাতে তাদের পুরো মার্কেটটা আবার মনোবলি ফিরে পায়। নগদের গ্রাহক মানে সাধারণ জনগণ, এবং তাদের ক্ষমতা নাই এটা বলা যায় না। তাদের নগদের ক্ষমতা 9 কোটি থাকার গ্রাহক, দরকার নাই, এর সেটা যদি ঠিক। 10% মানুষ যদি মাঠে নামে, 90 লক্ষ মানুষ, 5% নামে 45 লাখ মানুষ। সো আপনি জিনিসটা চিন্তা করে দেখেন। সো গ্রাহকরা, আমি আসলে কিছু বলছি না এখনো। আমি সোশ্যাল মিডিয়ায় এসে যদি বলি, আমি বিশ্বাস করি, কারণ আমার সাথে গ্রাহকদের ডাইরেক্ট সম্পর্ক আছে। এবং ডাইরেক্ট সম্পর্ক আছে এই কারণে, কারণ আমি আসলে এই 5 বছরে আমার এই নগদকে আমার বেবির মতো লালন পালন করেছি। সো কাস্টমার সাথে আমি যদি আজকে এসে ফেসবুকে বলি যে আপনারা রাস্তায় নামেন, আমি বিশ্বাস করি আমার গ্রাহক নামবে। বাট আমি গ্রাহককে বলছি আপনারা দুশ্চিন্তা করেন না, এখন কোনো কিছু দুশ্চিন্তা করার নাই। শুধু এক গভর্নর যে এজেন্ডা নিয়ে এসছে, আসার মঞ্জু, আমার মনে হয় যে এটা আসলে বেশি দিন টিকবে না। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথেও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। সো আমি বিশ্বাস করি উনি যখন এই পুরো সিনারিওটা দেখবে এবং উনি বুঝবে, কারণ ওনারও ব্যাংক, উনিও ব্যাংকার, মানে ওনারও ব্যাংক ছিল। সো উনি সবকিছু বুঝবে। তো উনি বুঝলে হয়তো আহ, উনি আহসান মঞ্জুরকে সরিয়ে দিতে পারে গভর্নর পোস্ট থেকে, কারণ উনি যেটা করছে সেটা আসলে পুরোপুরি অনৈতিক। এবং উনি টুডে অর টুমোরো এটার জন্য আসলে মানে বাংলাদেশের মানুষ তাকে মাফ করবে না, আমি এটা বলতে পারি। যে যা করছে, 9 কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলছে, আসান এস মঞ্জু সাহেবকে কেউ মাফ করবে না। তো গ্রাহকদের দুশ্চিন্তা হওয়ার কিছু নেই, আমি আমার বেস্ট ট্রাই করছি। এবং আমি যখন এটাতে ওপেন আসলাম, এই আসার পরে উনি হয়তো আমি জানি ব্যক্তিগতভাবে উনি হয়তো আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবে, কারণ ওনার হাতে। আমি আমি এটা নিয়ে চিন্তা করি না। উনি হয়তো আমার কমপ্লেন দিয়ে আমার বিদেশে মুভমেন্ট বন্ধ করে দিবে, সেটা নিয়ে আমি চিন্তা করি না। আমি চাই নগদটা বাঁচুক, কারণ নগদটা আমার কাছে সন্তানের মতো। আপনি যে প্রশাসক দিলে, কারণ বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্ক হচ্ছে ডাক বিভাগের, সে লাইসেন্স দিয়েছে ডাক বিভাগকে। সো সে প্রশাসক ডাক বিভাগে নিয়োগ করতে পারে, প্রশাসক কিন্তু নগদে আসতে পারে না। কারণ আমি একটা ছোট এক্সাম্পল দিই, ধরেন গ্রামীণ ফোনের টেকনোলজি সাপোর্ট দেয় হুয়াওয়ে। সো গ্রামীণ ফোনে যখন প্রশাসক আসছে, হুয়াওয়ের ভিতরে কিন্তু প্রশাসক ঢুকে নেই, গ্রামীণ ফোনে ঢুকেছিল, হুয়াওয়ের ভিতরে ঢুকে নেই। সো এইটা যেটা করেছে, এটা আসলে একদম আহসান এস মঞ্জুর পার্সোনালি টার্গেট করেছে, যে এই তানভীর আজকে কম্পিটিশন ক্রিয়েট করেছে এই 5 বছরের মধ্যে, ওনাকে সরাতে হবে, নগদকে মারতে হবে। উনি একদম পার্সোনাল টার্গেট করে একদম ইলিগেল ভাবে এই নগদের ভিতরে এই প্রশাসক বসিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, 21শে আগস্টে নগদের অপারেটিং যেটা ব্যালেন্স ছিল, যেটার মধ্যে যে কোম্পানি খরচ চলে, বেতন, স্যালারি, আদার যায়, 82 কোটি টাকা ছিল। আজকে 1 মাসও হয়নি, কোম্পানির ব্যালেন্স কালকে দেখছি 57 কোটি টাকা নেমেছে। সো এই 1 মাসে এই প্রশাসক সাহেবরা যে 30 কোটি টাকা খরচ করে ফেললো, কার অনুমতিতে খরচ করলো? কারণ এই টাকাটা কিন্তু পাবলিকের না, এই টাকাটা পোস্ট অফিসের না, এই টাকাটা সরকারের না, এই টাকাটা আমার এবং আমার যারা শেয়ার হোল্ডার আছে তাদের টাকা। এবং সে জোর করে সিগারেটারি নিয়ে তার ইচ্ছা মতো সে খরচ করছে টাকাটা। সো 1 মাসে 30 কোটি টাকা কিভাবে খরচ হয়? আপনি কি মনে করেন না যে আজকের এই গভর্নর থাকা অবস্থা হয়তো জবাবদিহি হচ্ছে না? বাট এটার কি ফরেন্সিক হবে না? সে এসে 16 জনের চাকরি খেয়ে দিচ্ছে। সো তারা আসলে এই রাইটসটাই তো নাই।
সে এসে কেন চাকরি খাবে? এবং এমন মানুষের চাকরিও খেয়েছে যে হয়তো 20,000 টাকা বেতন পায়। তো তার সংসারটা কিভাবে চলবে? আপনি নোটিশ দেন নাই, 3 মাসের নোটিশ, আমাদের ল অনুযায়ী 3 মাসের নোটিশ পিরিয়ড আছে, তাকে কারণ দর্শাতে হবে, তারপর আপনি চাকরি খেতে পারেন। আপনি হঠাৎ ওয়ান ফাইন মর্নিং এসে বললেন তুমি নাই। সো এই যে ইলিগেল কাজগুলি হচ্ছে, এগুলির কি আসলে জবাব দিতে হবে না? 15 বছরে যেই ঘটনা ঘটেছে সেটার বিচার যেমন এখন হচ্ছে, তো এখন যেগুলি হচ্ছে এটার বিচারও কি হবে না? অবশ্যই হবে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে টোটাল জিনিসটা প্রেজেন্ট করব। আমি পুরো ফাইলটা রেডি করছি যে আমার উপর, নগদের উপর কি সৌরা মানে স্বৈরাচারী বা স্বেচ্ছাচারিতা চলছে।